এই আড্ডাটা আমি যেখানে মারছি, আপনারা যদি দেখে থাকেন, এটা একটা অনবদ্য ক্যাফে কলকাতা শহরের বুকে। জায়গাটার নাম হচ্ছে রাহি টি টাইম। রাহি টি টাইম কেন অনবদ্য সেটা আমি আড্ডা মারতে মারতে আপনাদের জানাবো। তবে একটা জিনিস অবশ্যই বলবো, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেই পরিস্থিতি এবং আমাদের জীবনের যে নিউ নর্মাল সিচুয়েশন, সেখানে আমাদের প্রত্যেককে প্রিকশন নিয়ে, সেফটি নিয়ে বাঁচতে হবে। এবং সেই সেফটি এবং প্রিকশন নিয়ে বাঁচার সব থেকে বড় যেটা মেজারমেন্ট, সেটা হচ্ছে ওপেন এয়ার প্লেস। এবং এই ক্যাফেটার বেস্ট হচ্ছে এটা একটা ওপেন এয়ার প্লেস, এবং এখানে বসে আড্ডা এবং তার সঙ্গে সঙ্গে যে যে সেফটি এবং সিকিউরিটিগুলো মেনটেন করা দরকার, সেই সমস্তটা মাথায় রেখেই আমরা আড্ডাটা শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে যারা আছেন প্রত্যেকে মাস্ক পরে রয়েছে, এবং আমরা প্রত্যেকে কোভিডের সমস্ত প্রোটোকল মেনটেন করে কিন্তু এই আড্ডাটা মারছি। কিন্তু যেহেতু ক্যামেরায় আমরা আপনাদের সঙ্গে কথা বলছি, সেই কারণে আমরা মাস্কটা খুলবো। অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স আমরা মেনটেন করছি, যাতে আপনাদের দেখতে এবং জিনিসটা ফিল করতে ভালো লাগে এবং আপনারা এই পুরো চ্যাটটাকে সুন্দরভাবে শুনতে পান। সেই কারণে মাস্কটা খুলবো, কিন্তু অবশ্যই কোভিড প্রোটোকল আমরা সমস্ত রকম মেনটেন করে কিন্তু আজকের এই আড্ডাটা দিচ্ছি। আমি মাস্কটা খুলেই এক এক করে আপনাদের সাথে পরিচয় করাবো যারা আমার সঙ্গে রয়েছেন। সুতরাং অবশ্যই আমি টকবক শুভ্র ওরফে অনিমেষ গাঙ্গুলি। আমি আজকে চ্যাটটা কন্ডাক্ট করছি, এবং এই চ্যাটটা কন্ডাক্ট করার জন্য আমি অবশ্যই থ্যাঙ্কস জানাবো রাহি টি টাইমের দুজন ফাউন্ডার, অনুশ্রী মলহোত্রা এবং অর্পিতা চক্রবর্তীকে। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট অভিনেত্রী দেবযানী চ্যাটার্জি, সঙ্গে রয়েছেন একদম দুজন ইয়াং জেনারেশনের মোস্ট ট্যালেন্টেড অ্যাক্টর, পূজারিনী ঘোষ এবং সায়ন্তনী বড় ঠাকুরতা। দুজনকেই রিকোয়েস্ট করবো মাস্ক খুলতে, যাতে আমাদের আড্ডাটা মারতে এবং আড্ডার একটা স্পেশাল যে ওয়েতে আমরা আড্ডাটা মারছি বা যে টপিকগুলো নিয়ে আড্ডা মারছি, সেই আড্ডাটা মারার সময় দর্শকরা সেটা সেই ফিলটা নিতে পারে, এবং দর্শকরা অবশ্যই আশা করবো পুরো আড্ডাটা এনজয় করবে। তো রাহি টি টাইম আড্ডা শুরু করার আগে, রাহি টি টাইমে কেন হঠাৎ আড্ডা, আর আমি কেন এই আড্ডাটা কন্ডাক্ট করছি, সেটা বলার আগে আমি যেটা অবশ্যই বলবো সেটা হচ্ছে কি, যে আমার কাছে একটা বিশাল পাওয়া হচ্ছে যে এরকম একটা আড্ডার পার্ট হতে পারার জন্য। কারণ যার সব থেকে বড় কারণ হচ্ছে, সেটা হলো আজকের আড্ডার টপিক হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট, এবং সেই ওমেন এম্পাওয়ারমেন্ট যিনি কন্ডাক্ট করছেন তিনি কিন্তু দেখতেই পাচ্ছেন একজন মেল, এবং এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। কারণ আমার মনে হয় যে এরকম একটা ইউনিক চ্যাপশন পার্ট হতে পারাটাও আমার কাছে একটা বিশাল বড় সৌভাগ্য। আমি আড্ডাটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে অবশ্যই যাকে স্বাগত জানাবো, তিনি হচ্ছেন অলরেডি সুদেশনাদি চলে এসছেন। তো যে কারণে আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে যদি একটু আমায় সময় দেন, আমি সুদেশনাদিকে ডেকে নেবো আড্ডার মধ্যে, এবং তারপরে আমি আড্ডাটা শুরু করবো। সুতরাং যেটা বলছিলাম, আমি একটু বিরতি নিলাম চ্যাটটা কন্ডাক্ট করার আগে, বিকজ আমাদের মধ্যে চলে এসেছেন সুদেশনাদি। আমি না মাস্কটা খুলছি না, কারণ আমি বহু জায়গায় ঘুরে বেড়াই। Only when I have to talk loudly, তখন আমি মাস্কটা খুলছি, বিকজ এই মাস্কটাই আমাকে এতদিন ধরে সেভ করেছে। সো আই ওয়ান্ট টু রিমেইন সেফ। একদম আমরা একদমই সুদেশনাদি যেভাবে চ্যাটটাতে অংশগ্রহণ করতে চাইছে সেটাকে স্বাগত জানাই, এবং তার সঙ্গে সঙ্গে আমি চ্যাটে শুরু করব। চ্যাটের শুরুর আগে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা চ্যাটটা শুরু করার আগে যেটা বারবারই সোশ্যাল মিডিয়াতে মেসেজ গেছে, যে আমাদের আজকে চ্যাটটা পুরোপুরি ওমেন এম্পাওয়ারমেন্টের উপর। কেন ওমেন এম্পাওয়ারমেন্টের উপর চ্যাট, কেনই বা রাহি টি টাইমে আমরা এই চ্যাটটা করছি? তার সব থেকে বড় কারণ হচ্ছে রাহি টি টাইম কলকাতার বুকে এমন একটা ক্যাফে, যে ক্যাফে কাজ করছে মহিলাদের স্বনির্ভর করে তোলার উপর। ওদের এই যে ক্যাফে, এবং এই ক্যাফে থেকে যাবতীয় যাই ব্যবসা হয় না কেন, তারা কিন্তু এটা সমস্তটাই ইউটিলাইজ করে আন্ডার প্রিভিলেজ উইমেনদের এম্পাওয়ার করার জন্য। এবং সেই জায়গাটা থেকেই আজকে যখন আমি এরকম চারজন এমিনেন্ট মহিলা পার্সোনালিটিদের পেয়েছি আড্ডা মারার জন্য, সুতরাং আমার মনে হলো যে যদি আমরা একটুখানি সেটা নিয়ে আলোচনা করি যে ওমেন এম্পাওয়ারমেন্টের অর্থ কী, এবং আজকের দিনে ওমেন এম্পাওয়ারমেন্ট
কতটা প্রযোজ্য? তো এই প্রশ্নটা আমি শুরু করবো সুরেশ নাদির কাছ থেকেই, কারণ সুরেশ নাদি যদি এই রিপ্লাইটা দেন, তারপর আমি ওয়ান বাই ওয়ান জিজ্ঞেস করবো। সুরেশ নাদি, দেখো একটা জিনিস হচ্ছে যে ওমেন এম্পাওয়ারমেন্ট মানে হচ্ছে মহিলাদের স্বনির্ভর হওয়া, আর এর জন্য দুটো জিনিস খুব দরকার। একটা হচ্ছে ওদের শিক্ষা বা লিটারেসি দরকার। আমি বলছি না যে প্রত্যেকটি মহিলাকে MA BA পাশ করে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, আজকাল ওই সমস্ত ধ্যান ধারণা চলে গেছে, কিন্তু একটা বেসিক এডুকেশন, একটা বেসিক শিক্ষা, একটা ব্যাংকে গিয়ে ঠিক মতো করে বইটা লেখা, এমনকি আজকে যদি আমি আজকে এক্ষুনি আসছি মুর্শিদাবাদ থেকে, অন দ্য ওয়ে আমি একটা রেস্টুরেন্টে থেমেছিলাম, সেটার নাম মাদার্স হাট। সেইখানে পুরো রেস্টুরেন্টটা অনলি গ্রামের মহিলারা চালাচ্ছে এবং তারা ইটস হিউজ। কেউ একটা তাতে নিশ্চয়ই টাকা দিয়ে ঢেলেছেন, কিন্তু প্রত্যেকটা যে খাবার দিচ্ছে, খাবার রাখছে, খাবার নিয়ে আসছে, এবং প্রত্যেকে একটা ইউনিফর্ম পরে, এবং তারা প্রত্যেকে হাতে একটা করে ওই মোবাইল রয়েছে যেটাতে ওরা মেনুটা নিচ্ছে, ওখান থেকে অর্ডারটা দিচ্ছে, মানে এবং এটার জন্যও কিন্তু বেসিক একটা এডুকেশন লাগে। এবং এইটা মেয়েরা আজকে, তার আগে আমি মুর্শিদাবাদে বেশ কিছু মহিলা সংগঠনের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম যারা স্বনির্ভর গোষ্ঠী, তাদের আমরা এটাই বলছিলাম যে তোমরা যখন লোকের কাছে যাচ্ছ, কথা বলছো, ওয়ান অফ দ্য থিংস ইউ মাস্ট সে ইজ মাস্ক ইজ ইম্পর্ট্যান্ট। এবং ওই মহিলারা কিন্তু বুঝেছে, তারা কিন্তু প্রত্যেকে, আমি ছবি দিয়েছিলাম, এমনই আমাদের লাক, আমরা এতটাই সিনিক্যাল হয়ে গেছি আজকাল যে ছবিটা দেওয়ার পর আমাকে একজন বলল এটা কি ছবি তোলার জন্য শুধু মাস্কটা পরেছে? না, তারা কিন্তু পরেছে, এবং তাদের ওই নীল রঙের যেরকম মাস্ক সেটাই দেওয়া হয়েছে গ্রামের মহিলাদের, তারা সেটাই পরছেন, এবং তারা প্রত্যেকে লোকের ঘরে ঘরে গিয়ে বলছে। সুতরাং আই থিঙ্ক মহিলাদের একটা জিনিস করতে হবে, কোনো বড় করে সেই বিশাল আন্দোলন করার দরকার নেই, তাদের কাছে আমাদের পৌঁছতে হবে, তাদের বলতে হবে, তাদের যদি একটুখানি মদত দেওয়া যায়। আমি একটা জিনিস দেখেছি যে মহিলারা কিন্তু খুব এনথুজিয়াস্টিক হয়ে ওঠে, এবং আজকে আমাদের গ্রামে গ্রামে গিয়ে আমি এই জিনিসটা, আমি যেহেতু কাজ করি এমন একটা সংস্থার সঙ্গে যেখানে আমাদের আনঅর্গানাইজড, ডিসঅর্গানাইজড, টোটালি ডিসঅর্গানাইজড সেক্টরের সঙ্গেও কাজ করতে হয়, সেখানেও যাই, এবং ওরা কিন্তু প্রত্যেকে যাদের যাদের মানে এম্পাওয়ার করা হয়েছে, যাদের যাদের বলা হয়েছে এবং একটু ইকোনমিক এম্পাওয়ারমেন্ট পেয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু দেখবে যে ইকোনমিক্স মেক্স আ ডিফারেন্স। অনেক সময় অনেকে মিসোজিনিস্ট যারা, বিশেষত অনেককে, আমি পুরুষ বলছি না, নারীও মনে করে যে মেয়েরা, আগে তো লোকে মনে করতো মেয়ের বিয়ে হলে পড়াশোনা করলে বর পাবে না, তারপরে হতো যেসব মেয়েরা বাইরে কাজ করে তারা বাড়িতে সংসারের দিকে মন দেয় না, তার ফলে কি হলো, মেয়েরা পাগলের মতন বাড়িতেও খাচ্ছে, বাইরেও খাচ্ছে। এখন অনেকটা মানে শহরে স্টেবল, এবার গ্রামের দিকে যেটা হচ্ছে, মহিলারা আসছেন, এবং যেটা আমি দেখছি যে সেটা রাজনীতির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, একটুখানি দিলেই কিন্তু ওরা কিন্তু এতটা জায়গা নিয়ে নিতে পারে, ওরা সক্ষম, খালি ওদের পেছনে থাকতে হবে, একটু হেল্প করতে হবে। আমি মনে করি যে উই আর এট এ মোমেন্ট, আমার তো এখন আই হ্যাভ গট, মানে আমি মনে করি যে আমি অনেক পেয়েছি, আমি অনেক কিছু পেয়েছি জীবন থেকে, কারণ আমি হচ্ছি 5th জেনারেশন মহিলা যে শিক্ষিত। হ্যাঁ, সেটা আমার অপরচুনিটি এবং সেটা আমার সৌভাগ্য। তো এখন তো আমি যাদের ফার্স্ট জেনারেশন দেখছি, সেখানেও আমরা এই সোনারপুরের ওখানে আমার এক বান্ধবী আছে, নাটক করে, জয়শ্রী, ও ওখানে ট্রাইবাল মেয়েদের নিয়ে, আমি জানতামই না যে সোনারপুরে এত ট্রাইবালস রয়েছে, এটা আমি জানতামই না। দেখো, কলকাতায় থাকি, সোনারপুরে শুটিং করতে যাই, ওই যে নলবনে যেখানে আমরা সবাই শুটিং করি, সেখানে যে এত বড় মানে ট্রাইবাল বেল্ট আছে, সেটা আমরা কেউ, আমি জানি না তোমরা জানতে কিনা, আমি জানতাম না। তো সেখানে ও ওদের সঙ্গে থিয়েটার করছে, এবং অলচিকি ভাষায় ও থিয়েটার করছে। হ্যাঁ, এবং তারা মেয়েরা ক্লাস 8-9-এ যারা পড়ে, তারা গত বছর 15ই অগস্ট একটা
নতুন প্রজেক্ট নিয়েছিল যে তাদের দিদিমা, ঠাকুমা, মা এদের ওরা স্বাক্ষর করে তুলবে, যাতে ওরা সরকারি যেসব জিনিস পাওয়ার কথা সেটা অন্তত ওরা অ্যাভেল করতে পারে, সেটা যেন লোক। এবং মেয়েরা দেখবে যদি কেউ চোট্টামি করে, মেয়েরা কিন্তু বেশি ভালো ঝগড়া করতে পারে। কারণ আমি বলছি, কারণ তার একটাই কারণ আমাদের কাছে না আমাদের সার্ভাইভাল ইনস্টিংক্টটা খুব বেশি। আমরা হয়তো আমি এটা হয়তো it might sound a little light but it's true যে পুরুষ মানুষ খুব বড় বড় জিনিসের জন্য লড়াই করে, দেশের জন্য, দশের জন্য। মহিলারা কিন্তু লড়াই করে ছোট ছোট জিনিসের জন্য, বাড়ির জন্য, এবং এই অধিকার এবং এই বাড়িগুলোই কিন্তু এক এক করে দেশ বা দশ হয়ে ওঠে। সুতরাং we need to empower them, and women like all of you, and I'm sure you have all been as fortunate if not more fortunate than me. So it's sometimes যদি just ওদের পেছনে, ওদের কোনো টাকা পয়সা ওরকম দিতে হবে না, you just have to be with them, give them courage. Thank you. অবশ্যই এবার আমি সুদেশনাদির কাছ থেকে শুনে নেওয়ার পর আমি অবশ্যই এই জেনারেশনের একজন অভিনেত্রী পূজারিনীকে জিজ্ঞেস করবো আমার নেক্সট প্রশ্ন। কারণ সুদেশনাদি যে কথাগুলো বললো সেই কথাগুলো এতটাই রেলিভেন্ট এবং একদমই এই জায়গাটাকে তুলে ধরার জন্যই হয়তো আজকে আমরা এই চ্যাটটা করছি। কিন্তু পূজা, তোর কাছ থেকে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই যে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা কথা বলছি, তুই একজন এই যুগের মহিলা, ঠিক আছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে ওভারঅল ইন্ডিয়াতে যদি আমি তোকে জিজ্ঞেস করি, ঠিক আছে, সত্যি কি এই এম্পাওয়ার ফিলিংটা তোর মধ্যে তৈরি হয়েছে বিং অ্যান ওমেন? কারণ আজকে তুই একজন আধুনিক ওমেন, আমি যেটুকু জানি তুই শিক্ষিত, তুই সেলফ এমপ্লয়েড একজন মানুষ। তো সেই জায়গাটা থেকে তুই আমাকে কিংবা আমাদের দর্শককে যদি জানাস যে এই এম্পাওয়ারমেন্টের ডেফিনেশনটা তোর কাছে কি, এবং তুই কি নিজেকে সত্যিই মনে করিস ইউ আর এম্পাওয়ার্ড? সুদেশনা আন্টি যেরকম বললেন যে শি ইজ ভেরি লাকি, আমিও মনে করি যে উই আর অল অফ আস হু অল আর সিটিং হিয়ার, আমরা প্রত্যেকেই খুব লাকি, কারণ আমাদের ফ্যামিলি সাপোর্টটা পেয়েছি এই জায়গায় যেখানে আমরা আজকে দাঁড়িয়ে আছি, সেটা সেই জায়গাটা অ্যাচিভ করার জন্য। হ্যাঁ, সত্যি যদি আমি ইন্ডিয়াকে অ্যাজ আ হোল দেখি, আগে যেই অবস্থা ছিল, ডেফিনেটলি হয়তো একটা স্ট্রাটা অফ দ্য সোসাইটি, সেখানে কিছু কিছু মানুষরা সত্যি সেইটা অ্যাভেল করছে বা সেই অপরচুনিটিগুলো তাদের দেওয়া হচ্ছে। কিন্তু এখনও তো অনেকে আছে, যেরকম সুদেশনা এখনই বললেন যে উনি যেখান থেকে আসলেন, বেশিরভাগটাই যেই এরিয়াগুলো আমরা যাই না বা দেখি না, যেগুলো আনটাচড ইন্ডিয়ার, এমন তো অনেক জায়গা রয়েছে সেগুলো সত্যি এখনও আনএক্সপ্লোরড। সেখানকার মহিলাদের সত্যি যেটা তারা পাওয়া উচিত তারা পান না। আমার মনে হয় এডুকেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা সুদেশনা দিও বললো। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্যামিলি সাপোর্টটা। আজকে আমরা আমাদের ফ্যামিলি সাপোর্ট পাই বলেই আমাদের এডুকেশনটা আমাদেরকে এই জায়গায় নিয়ে আসে। আমি যখন প্রথম আমার বাবা মাকে বলেছিলাম যে আমি অভিনয় করতে চাই, আমার বাড়ি থেকে আমি প্রথম সেইভাবে আমি কোনো রকম সাপোর্ট পাইনি। আমার যেহেতু আই কাম ফ্রম ভেরি মিডল ক্লাস অ্যান্ড কনজারভেটিভ ফ্যামিলি, তো আমার বাবা মা আমাকে সত্যি কোনো রকমভাবে সাপোর্ট করেননি। সো আই হ্যাড টু প্রুভ মাই সেলফ। আমি নিজে মাস্টার্স করি যাদবপুর ইউনিভার্সিটি থেকে, টু টেল মাই ফাদারকে হ্যাঁ আমি শিক্ষিত হয়ে একটা কাজ করতে চাই, অ্যান্ড আমার শিক্ষাই সেই কাজটা আমাকে করতে সাহায্য করবে। অ্যান্ড সেইটা করেছি বলেই আজকে হয়তো আমার বাবা মার সাপোর্টটা আমি পেয়েছি, আমি অর্জন করতে পেরেছি। অ্যান্ড আমার মনে হয় পরিবারের তরফ থেকে একটা পাশে থাকা বা পরিবারের তরফ থেকে একজনকে সাপোর্ট করা, একজন মহিলা যদি কিছু করতে চায় সত্যিকারে, সেইটা যদি পরিবারের সাপোর্টটা পাওয়া যায়, আমার মনে হয় প্রত্যেক মহিলাই এম্পাওয়ার্ড হবে। আমরা সবাই আজকে এই যে এতগুলো কথা বলতে পারছি, কারণ সত্যি আমাদের ফ্যামিলির একটা বিশাল সাপোর্ট আমরা পেয়েছি। আজকে গভর্নমেন্টের জায়গা থেকেও আমরা অনেক সুযোগ পাচ্ছি, সেগুলোকে আমাদের অ্যাভেল করতে হবে। আর যারা আমরা একটু ফর্চুনেট, তাদের উচিত যে যারা একটু আনফর্চুনেট, যারা একটু পিছিয়ে আছে, তাদেরকে যেন আমরা হাত ধরে এগিয়ে নিয়ে আসতে পারি। আমার মনে হয় তাহলেই একটা গোটা কান্ট্রি এম্পাওয়ার্ড হবে। থ্যাংক ইউ পূজা। তুই যে কথাটা বললি সেই জায়গাটা থেকে আরেকটা দিক কোথাও গিয়ে আমাদের আড্ডায় উঠে এলো। কারণ তোদের জেনারেশনের থট প্রসেস যদি এটা হয়, এবং একদম খুব একটা গুরুত্বপূর্ণ কথা, মানে এম্পাওয়ার হওয়ার মানে কেউ একজন আমাকে এসে এম্পাওয়ার করে দেবে তা নয়, আমাকে শিক্ষিত হতে হবে, আমাকে নিজের অধিকারগুলো বুঝতে হবে এবং আমাকে সেইভাবে সমাজের জন্য কাজ করতে হবে। দেবযানী, এখান থেকে তুমি এটা নিয়ে যদি বলতে চাও অবশ্যই বলো। হ্যাঁ, মানে তোর প্রশ্নটা, এবং তার সঙ্গে আমার একটা জাস্ট প্রশ্ন আমি অ্যাড করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে যেটা সুদেশনাদি একটু আগে বললো যে শহরে যতটা
মিনিংটা মানুষ বা মহিলা বুঝতে পেরেছে, গ্রামে কি সত্যি মানুষ সেটা বুঝতে পারছে বা মহিলারা বুঝতে পারছে? এবং সেক্ষেত্রে ধরো আমি তোমাকে একজন যদি খুব রেসপন্সিবল সিটিজেন হিসেবে জিজ্ঞেস করি যে যদি বুঝতে না পারছে তাহলে কিভাবে সেই মেসেজটা তাদের কাছে পৌঁছানো যায় যাতে তারাও তাদের অধিকারগুলো বুঝতে পারে এবং তারাও এগোতে পারে, সেটা নিয়ে যদি কিছু বলেন। দেখো, আমি একটু অন্য দিকটা তুলে ধরতে চাই এম্পাওয়ারমেন্টে, যেটা সুদেশনাদি মূলত বললো সেটা হচ্ছে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট। পূজারিনও ওই দিকটা হাইলাইট করেছে। আমার কতগুলো নিজস্ব অবজারভেশন আছে, আমি সেটাই শেয়ার করতে চাই। আমার অবজারভেশনসগুলো হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি গভর্নমেন্ট পলিসিজ অ্যান্ড দ্য এনজিওস অ্যান্ড পিপল লাইক সুদেশনাদি যারা এই ধরনের মহিলাদের এম্পাওয়ার করার জন্য কাজ করছে সোসাইটিতে, অনেকে বা আমাদের রুহি টি টাইমের কর্ণধাররা এরা যা করছে, এগুলো তো দিজ আর অল এক্সটার্নাল, কি বলবো, দিজ আর অল এক্সটার্নাল সোর্স, যেখান থেকে স্টিমুলাস। এবার আমার বক্তব্য হচ্ছে, টু আস্ক মি, empowerment is a state of mind to me. Very much it's a state of mind. State of mind in the sense, দেখো আমি না অনেক মহিলাকে দেখেছি, আমি শহরের মহিলা, গ্রাম তো পরের ব্যাপার, আমি শহরের মহিলার কথাই বলছি, আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে দেখেছি, তারা কিন্তু ওয়েল প্লেসড ইকোনমিক্যালি, দে আর ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু মনের দিক থেকে তারা বড্ডভাবে, আমি কি বলবো, তারা ভীষণভাবে they don't have the courage to to choose first of all. Secondly, এই যে আমাকে ডিসিশনটা নিতে হবে আমার জীবনে, ইটস মাই লাইফ অ্যান্ড ইটস মাই রুল, এই যে বিষয়টা, এটা কিন্তু বহু মহিলার ক্ষেত্রে এখনো হচ্ছে না। তারা হয়তো ভীষণ ভালো জায়গায় চাকরি করছেন, কিন্তু ডিসিশন মেকিং এর জায়গা থেকে এসে তারা কোথাও পিছিয়ে পড়েন। তারা কোনো মানে আমি বলছি, আমি খুব ছোট এক্সাম্পল দিচ্ছি, এটা হয়তো শুনলে তোমাদের মনে হবে দিস ইজ ভেরি সিলি, বাট এই ছোট ছোট জিনিসগুলো থেকে না মানুষের মানসিকতাটা বোঝা যায়। ধরো একটা শাড়ি কিনতে গেল বা কিছু কিনতে এলো, আমি এরকম মহিলা দেখেছি, শাড়ি নিজের ভীষণ পছন্দ হয়েছে, হাজব্যান্ডের এক্সপ্রেশনের জন্য তাকিয়ে আছে সে কি বলবে, এবং হাজব্যান্ড যদি বলে ইয়েস তাহলে সে কিনবে, হাজব্যান্ড যদি বলে না, সে না থাক, আমার মনে হয় আমি ওই কালারটা যাই। আমি দেখেছি এটা হয়তো খুব সিলি লাগছে তোমাদের, আমি এটা বলছি, কিন্তু এগুলো হচ্ছে খুব ছোট ছোট জিনিস। আমি বলছি না সে, মানে এটা হয়তো হাজব্যান্ডকে সে রেসপেক্ট করলো, তার নিজের পছন্দ হয়নি, কিন্তু এই যে প্রতিটা মুহূর্তে নিজের ভালো লাগাগুলোকে কম্প্রোমাইজ করা, প্রচুর মহিলাকে আমি বলতে শুনি যে সমাজে থাকতে গেলে একটু অ্যাডজাস্ট করতে হয়। অ্যাডজাস্ট ডেফিনেটলি করতে হয়, সমাজে করতে হয়, সংসারে করতে হয়, কিন্তু এই অ্যাডজাস্ট করতে 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 কখন এটা একটা কম্প্রোমাইজের আকার ধারণ করে নেবে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। আর যখন বুঝতে পারি তখন অ্যাকচুয়ালি মানে, এবার আমার বক্তব্য হচ্ছে, মহিলাদের যেটা প্রথম দরকার, নিজেকে চেনা, নিজেকে জানা, যে আমি কি পারি, আমি কি পারি না, আমি যেটা পারি আমাকে নিজেকে রেসপেক্ট করতে হবে, নিজেকে ভালোবাসা বা নিজের জন্য চিন্তা ভাবনা করাটা অন্যায় কিছু নয়, সেটা করতেই হবে। এবং এই যে একটা সেলফ এস্টিম, ল্যাক অফ সেলফ এস্টিম ভীষণ আছে মহিলাদের মধ্যে, তারা সবকিছু মানে আমি কি বলবো, মানে সবকিছুই অন্যদের জন্য ঠিক আছে, কিন্তু নিজের সময় যখন আসে তখন সে মানে না ঠিক আছে, আমারটা ঠিক আছে। সেটা তুমি খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলো, সেটা তুমি জামা কাপড় কেনার ক্ষেত্রে বলো, তার নিজের জীবনের মানে আনন্দ ক্ষেত্রে বলো, প্রতিটা মুহূর্তে তারা কিন্তু আমি এটাকে অ্যাডজাস্টমেন্ট বলি না, আমি এটাকে কম্প্রোমাইজ বলি, করে চলেছে। তো এই এক্সটার্নালি সমাজ হয়তো সাহায্য করবে কি, গভর্নমেন্ট দেয়ার পলিসিস, ওগুলো ফর ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, কিন্তু আমি যদি নিজের মনের ভেতর সেটা মানে এম্পাওয়ার্ড না হই, হ্যাঁ হ্যাঁ আমি যে একটা পয়েন্ট বলতে গিয়ে বললাম না, হ্যাঁ যে লোকে ভাবে যে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট বলে মেয়েরা স্বেচ্ছাচারী হয়ে যায়, নো মেয়েরা নিজেদের চিনতে শেখে। হ্যাঁ 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 আমি একটা ছোট্ট অ্যানেকডোট দিতে চাই, তারপরে একটু বলবার, যেখানে আমার শাশুড়ি, উনি আমাকে অনেকদিন মানে আমি ওনার সাথে থাকিনি, কিন্তু উনি আমাকে বেশ পছন্দ করতেন, নানান রকম গল্প হতো এসে, তার মধ্যে আবার উনি
বলতেন যে একবার উনি বলেছিলেন এই তো তুমি তো আমার ছেলে বাড়ি আছে গাড়ি আছে সব আমি বললাম, আপনার ছেলে তো আমাকে দিচ্ছে, আমারও বাড়ি আছে গাড়ি আছে তাকে আপনার এটা কোনো বিয়ে করার রিজন হলো? বললেন, বাবা তুমি খুব ভালো কথা বলেছো। এরপর when I bought a new car and we were traveling সারা মানে ওনাকে নিয়ে I took her for a ride at the end of it she said আমি পরের জন্মে সুদেষ্টা রায় হয়ে জন্মাবো। আমি বললাম, মা কেন? কি বললেন, কোনো সংসার করবো না, আমি শুধু গাড়ি চড়িয়ে বেড়াবো। You see, এটাই লোকে মানে এটা পারসেপশন হয়ে যায়। একদম এটা। যেই তুমি নিজের কিন্তু আমি সংসার করেছি, আমি ছেলে বড় করেছি, আমি এখন বাবা হয়ে গেছি, but it doesn't matter, that is No, that is a part of life. সেটা তো ছেড়ে দাও। I never cooked for my son on principle because I had a very good cook. এবং ওর রান্না আমার ছেলে খেতে খুব ভালোবাসতো, তো ওর রান্নাই খেত। আর আমি ওকে এখন বলি যে তুই জানিস না তুই কত সৌভাগ্যবান। বললো, কেন? আমরা তোর বউকে কখনো শুনতে হবে না তুই আমার মার মতো রান্না করবি। এই পয়েন্টটা আমি তোমায় বলছি, এই যে উইমেন এম্পাওয়ারমেন্টে না আমরা সবসময় পুরুষদের দিকে তাকাই, তা কিন্তু নয়। মহিলাদের এম্পাওয়ার করতে হবে। আমাদের সমাজে আমাদের মা মাসিদের জেনারেশনে তারা কেন তাদের সকাল রাতটা তারা কিছু পাননি? বিকজ তাদের মায়েরা তাদের বুঝিয়েছে না, ইউ আর নট মেন্ট ফর দ্যাট। তোমার বিয়ে হবে, তুমি সংসার করবে, তোমার স্বামী যেটা বলবে, শ্বশুর যেটা বলবে, শাশুড়ি যেটা বলবে, তাদের আনন্দটা তোমার আনন্দ, তাদের দুঃখটা তোমার দুঃখ। এটা কিন্তু জেনারেশনস আফটার জেনারেশনস হয়ে গেছে। তো মেয়েরা তখনকার সময় ওইটা নিয়েই, ওই মানসিকতাটা নিয়েই বড় হয়েছে। না, আমাদের এই অবধি আমাদের পরিধিটা এইটুকু, এর বাইরে আমরা যেতে পারি না। এটা কিন্তু সমাজে মহিলারাই করেছে। আমরা পুরুষদের দোষ দিলে হবে না, আমাদের মহিলাদের এম্পাওয়ার করতে হবে একদম ভীষণভাবে, পেছনে টেনে ধরে। অ্যাবসলিউটলি জেন্ডার ইকুয়ালিটি জেন্ডার ইকুয়ালিটি না হলে কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট মুশকিল আছে, খুব মুশকিল আছে। আমরা যতই চিৎকার করি, আমরা যতই আলোচনা করি, আমরা চারজন তো empowered, so we have to reach out to people. So there are other people like us. আমরা হয়েছি কেন? আমাদের মায়েরা নিশ্চয়ই আমাদের সাপোর্টটা দিয়েছেন বা এক্স্যাক্টলি সো। এটা এই জন্য বলছি it's a chain reaction. এটা কিন্তু একদিনে হবে না। I have seen women যারা না, আমি দেখেছি তারা নিজেরাই খুব একটু সিকিউর লাইফ লিড করতে চায়, যে ঠিক আছে ওইটা নিয়েই বড় হয়েছে। পড়াশোনাটা বড় কথা নয়, যেটা সুদেষ্টা দি বলো, অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পড়াশোনাটা বড় কথা নয়, বড় রোজগার করবে আমার, হ্যাঁ ব্যাস আমি সিকিউর থাকবো, আমি ওই রিস্কটা নিতে চাই না। দে হ্যাভ টু কাম আউট এন্ড টেক দ্যাট রিস্ক ইন লাইফ। পড়াশোনা করেছে, আমার এক বান্ধবী ছিল, এমএ পড়ছিলাম যখন আমরা, তখন ও বলেছিল তোকে না ভালো রেজাল্ট করতে হবে এমএতে। আমরা কেন রে? বলে না, তোকে পড়াশোনা করে বড় জোগাড় করতে হবে, কারণ তোর গায়ের রংটা একটু, এটা আমাদের সময় খুব ছিল। সেই জন্য আমি যেটা বলছি যে সেই ধারণাগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে পার করতে হবে। একদমই তাই। এবং তারপরে আমার পরে অনেক পরে দেখা হয়েছিল, তো মেয়েটি তখন খুব বলছে তুই কি লাকি রে, তুই কি ভালো আছো? হ্যাঁ, আর আমার দুটো বড় জোগাড় করে পরীক্ষাটা না দিয়েও একবার পরীক্ষা পিছিয়ে ছিল, আমি আর মেয়েদের, আমার মানে মূল বক্তব্য হচ্ছে মেয়েদের নিজেকে এম্পাওয়ার করতে হবে। এবং তাদের এই যে আমি বহু মেয়েকে দেখেছি, দেখা নিয়ে তাদের কমপ্লেক্স, গায়ের রং নিয়ে তাদের কমপ্লেক্স, তাদের চেহারা মোটা নিয়ে কমপ্লেক্স, কারুর হাইট শর্ট নিয়ে কমপ্লেক্স এখনো এক্সিস্ট করে, শহরে এক্সিস্ট করে। আমি গ্রামে গেলাম না অনেক, শহরে এক্সিস্ট করে, যারা লেখাপড়া শেখার শিক্ষিত মেয়ে, তাদের মধ্যে এটা এক্সিস্ট করে। সো আমাদের এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে, এটাই বক্তব্য। এই যে এগুলো শহরেই বেশি, গ্রামে কিন্তু অত কালো ইয়ে নেই। গ্রামে হচ্ছে উদ্ধার করবে বাবা মা, বিয়ে দিয়ে দেব, একটা ছেলে পেলাম, যে ছেলে ডাউরি চাইছে না দিয়ে দাও, আরে একটা বোঝা ঘাট থেকে নামলো।
রোজ রাত্রিরে মদ খেয়ে স্বামী মারধর করছে, কিন্তু স্বামীকে ছেড়ে যে বেরিয়ে যাবে সেই সাহসটুকু অর্জন সেই করতে স্বামী পারেনি। বেস্ট স্বামী। সেই সাহসটুকু অর্জন করতে পারছে না। আমি অনেকের সঙ্গে কথা বলছি, সেটাও যেরকম আছে আমার একজন, আমি তাকে সমাজে কি বলবে? মোস্ট এম্পাওয়ার্ড, সে এখন মারা গেছে, সে আমাদের বাড়িতে ঘর মুছতো, ইয়ে করতো, এবং সে তার 4টে বাচ্চা, 4টে স্বামী, হ্যাঁ, এবং ও এক একবার করে বিয়ে হচ্ছে, বেরিয়েছে একজন, এবং সে নিজে বলতাম না কি এতবার বিয়ে করো কেন, মানে ওর এই কথাটা শুনে ও বলছে একটা পুরুষ মানুষ লাগে তো। এটা আমি মনে করি that is she has used the পুরুষ মানুষ, she is economically free. আমি ওর কাছে, ও আমার কাছে একটা আইডল, যে একটা পুরুষ মানুষ তো এরকম ভাবে, তখন আমরা তো বলেছিলাম এরকম ভাবে দেবো না। এটা একটা ছেলে করলে কিন্তু আমরা সেটা বলতাম না, ছেলে একটা চলে গেল আর একটা সেটাও যেরকম ঠিক, এই অ্যাটিটিউডটা ইন আ ওয়ে ভালো, ইন আ ওয়ে আমি ওকে বলেছি যে দেখো তুমি তাহলে এতগুলো তোমার বাচ্চা, তোমার ওয়াইফ ইউ হ্যাভ এন্ড দে উইল ওয়ান ডে আস্ক তো তোমাকে সেখানে কোথাও একটা স্টেবিলিটি আনতে হবে, যে তোমাকে একটা, তুমি যদি একটা সন্তানকে আনো, there are certain things you have to do. আমি বলছি না, I always feel যে in a home where there is domestic violence, it is better. আমি এত দেখি রোজ আমার কাছে, আমার ফোন এখনো বাজছে, আমি তুলছি না এখন, কিন্তু তুললেই দেখবো ডোমেস্টিক ভায়োলেন্সের উত্তরে বাচ্চা আমাকে বলছে যে প্লিজ সেভ মি বিকজ মাই ফাদার ইজ বিটিং আপ মাই মাদার। এটা হয়। I work with an organization where I run a helpline where I get these calls. আবার এরকমও আছে, দুষ্টু মেয়েরাও আছে, একটা মেয়ে আমাকে তারকেশ্বর থেকে ফোন করেছিল, আমি পুলিশ প্রশাসন সবাইকে মানে ইয়ে করেছে, ওর বাবা ওকে এই করতে গিয়ে দেখা গেল যে না, ওর বাবাকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে ফোন করেছে। এটাও আছে, এটা আমি আগে করতাম, বিলেতে হয়, এখন এখানে, বাট এই একটা কেসের জন্য তো আমি 10টা কেস, যেরকম লোকে 498 নিয়ে একটা হুজুগ তুলেছে, এটা ভীষণ খারাপ, অ্যাকচুয়ালি তা নয়, সবকিছু এটা মেয়েদের নিজের মধ্যে থেকে। I agree with Devjani, it is a state of mind and patriarchy is a state of mind, it doesn't have to do with মেয়ে বা ছেলে। অনেক ছেলে আছে যারা কিন্তু ভীষণ ভীষণ সাপোর্টিভ। আমি তো বলবো এখনকার জেনারেশনের ছেলেরা খুব আমি তো আমার ছেলে আর ছেলের মধ্যে দেখছি, ওরা কোভিডের মধ্যে বাচ্চা হচ্ছে বলে they have brought up the child who is 5 months old without any help. ওরা দুজনে কোনো কাজের লোক নেই, বুদ্ধি এক হাতে বাচ্চা এরম 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 করে পাড়াচ্ছে। So তার মধ্যে I'm impressed with both of them. because I know Buddhi, তাই আমি জিজ্ঞেস করলাম। things are changing definitely on a positive note, things are changing And it's mothers like you who, your son, I hope, because I think your son will get it from you and your husband. is also different. আমি তো ওদের জেনারেশন একদম আলাদা। তোমরা যেরকম, your generation, 2 generations down from me, maybe a generation down from me. তোমাদের যে চিন্তাধারা, that is changing. Now, শায়দ তুমি হ্যাঁ, সুতরাং দেখতেই পাচ্ছেন আড্ডা যেভাবে চলছে সেখানে মানে এত রকমের টপিক নিয়ে আলোচনা হচ্ছে, এবং উইমেন এম্পাওয়ারমেন্টকে আমরা হয়তো এই আড্ডাটার শেষে একটা নতুন রকম ডেফিনেশনে গিয়ে দেখতে পাবো। আর অবশ্যই বিং অ্যান্ড মেল, যখন আমি এই কথাগুলো শুনছিলাম, শুনতে শুনতে একটা জিনিসই আমার উপলব্ধি হচ্ছিল, কারণ আমি নিজে প্রচন্ড পরিমাণে ইনফ্লুয়েন্স বাই মাই মাদার। ঠিক আছে, আমার বড় হওয়া, আমার স্বপ্ন দেখা, আমার স্বপ্নগুলোতে এগোনো, সেই সমস্ত জায়গাটাতে আমার মা এবং আমার মাসিরা খুব ইম্পর্টেন্ট পার্ট প্লে করেছেন। এবং সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে ওমেন অর মেন সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হিউম্যান বিং, ইম্পর্টেন্ট তাদেরকে আদর্শ করে, যাকে আদর্শ করে বাঁচা যায় কিংবা মানুষের মতো মানুষ হওয়া যায়, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। কিভাবে তুমি মহিলা হয়ে যদি ইউ আর নট এম্পাওয়ার্ড, পরের জেনারেশনকে সেভাবে মাই শিক্ষিত না হয় পরের জেনারেশন কি করে শিখতে হবে? না, আমি সেটা দেখছি আমার ড্রাইভারের 2টো ছেলে, তাকে ও, আমি না সমস্ত কিছু মাইক্রোতে দেখি, আমার চারপাশের লোকেদের থেকেই আমি শিখি। ও তার 2টো ছেলেকে এত কষ্ট করে একটা স্কুলে পড়াচ্ছে, টিউশন দিচ্ছে, ইয়ে করছে। আমি ওকে একদিন বললাম, তুমি দেখো তোমার বউ যদি পড়াশোনা বিচার শিখতো, তাহলে ওর যে খরচটা, মানে ও তো ওই যে টিউশনের লোককে ওকে মাসে 1 টাকা করে 2টো ছেলের জন্য দিতে হচ্ছে, কেননা স্কুলে পড়া সত্ত্বেও তার বাচ্চাগুলো তো বাড়িতে কিছুটা হেল্প দরকার। So
therefore that is also important. I am not saying যে প্রত্যেকে economic freedom মানে প্রত্যেকেই বাইরে গিয়ে চাকরি করবে, তা নয়। কিন্তু আমি যেখানে মানে একজন ছোটবেলায় ABC কিন্তু মায়ের কাছ থেকে শিখতে সবচেয়ে ভালো হয়। একদম। এবার আমি সায়ন্তনীকে জিজ্ঞেস করবো, কারণ সায়ন্তনী কথা বলছে, কিন্তু সায়ন্তনীকে একটা খুব প্রমিনেন্ট প্রশ্ন করতে আমার ইচ্ছা করছে। সেটা হচ্ছে সায়ন্তনী, প্রচুর ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা কথা বলছি, কিন্তু প্রত্যেকটা জিনিসের যেরকম ভালো দিক আছে সেরকম খারাপ দিকও আছে। এরকমও তো প্রচুর শোনা যায় যে ওমেন এম্পাওয়ারমেন্টের নামে অনেক কিছু মিসইউজও হচ্ছে, সেটা নিয়ে তোমার কি বক্তব্য? দেখো, মিসইউজ হওয়ার আগে আমি সবার আগে বলতে চাই যে এই দেশে আমরা এখনো দাঁড়িয়েছি, এখানে এখনো কন্যা ভ্রূণ হত্যা হয়, যেখানে এখনো ডোমেস্টিক ভায়োলেন্সে পুড়িয়ে মেরে ফেলা হয়, সেখানে তুমি যদি রেশিওটা ইয়ে করো তাহলে ওটা অনেক কম, ওটা কিছুই না, ওটা কিচ্ছু না। মানে তুমি যদি দেখো, মানে শুধু এটা না, মানে অশিক্ষিত না, শিক্ষিত যেই জেনারেশন তারাও গিয়ে বাচ্চা ছেলে না মেয়ে তার টেস্ট করাচ্ছে, এবং সেখানে যদি হ্যাঁ এটা হয়, এবং তার যদি সে ভার্জিন না হয় এবং ইউপি বিহার ওদিকে তো বিশেষত তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, মানে এরকমও হয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে এই সুযোগ যেটা বলছো সেটা হচ্ছে 0.0001% হবে, কিন্তু তার মধ্যে ইন্ডিয়ার ইয়েতে নিরিখে মানে পুরো যদি তুমি দেখো মাত্র শহরের কিছু, মানে আমি ব্লেসড, আমার মা পড়াশুনো করেছে এবং আমি অনেক ছোটবেলা বাবা হারিয়েছি, এবং তাই আমার মা মনে করেছে যে আমার পড়াশোনাটা ভীষণ ইম্পর্টেন্ট, সে আমি অভিনয়ে যাই যেই সেক্টরেই যাই, আমার মা বলছে মাস্টার ডিগ্রি কমপ্লিট করো, তারপরে যা ডিসিশন নাও। এবং শুধু তাই না, শুধু পড়াশুনোর বিদ্যেগত মানে পুঁথিগত বিদ্যের কথা বলছি না, নর্মাল যেটা আমাদের সামাজিক শিক্ষা সেটা খুব ইম্পর্টেন্ট। এই যে আমি কোনটা করব, কিংবা আমি মেয়েদের সব থেকে যেটা ইম্পর্টেন্ট বললো, নিজেদের ইচ্ছেগুলোকে চেনা, যে আমি নিজে কি চাই, আমি নিজে কোন জামাটা পরবো, আমি নিজে কোন পোশাকটা পরবো। হ্যাঁ, আমি আমার বাড়ির ডিসিশন আমি অনেক ক্ষেত্রে দেখি, আমার বাড়ির ডিসিশন যেহেতু একটা মেয়ে নেয়, আর আমার ভাই একমাত্র ছেলে, পুরো মানে বেচারা একজন ছেলে, এবং আমি বোনের বিয়ে হয়ে গেছে এখন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার বাড়ির চিরকাল ডিসিশন মাই নিত চিরকাল মাই। এবং আমি বাবার সময়ও দেখেছি, আমি ক্লাস 5 অবধি বাবাকে পেয়েছি, এবং তখন অবধি দেখেছি আমার মাই কিন্তু ডিসিশনটা নিত, মানে তখনও মাই নিত, মানে বাবার সাপোর্ট থাকতো। মানে আমি আমার বাবা মানে আমাকে বলছি, মানে এরকম মানুষ সত্যি খুবই কম, এরকম স্বামী পাওয়া যায় যে পুরোটাই বউয়ের উপরে ছেড়ে দিচ্ছে, হ্যাঁ তুমি যা, যেটা তোমার ডিসিশন মনে হয় যেটা। এবং এরকম যে আমার থেকে হয়তো অনেকটা বেশি বোঝে তোমার মা, অনেকটা বেশি বোঝে, তো এটা স্বীকার করে নেওয়ার মধ্যেও অনেক প্রবলেম আছে। নর্মালি সংসারে কি হয়, যেটা তুমি বলে ছোট ছোট ব্যাপার থেকে ছোট ছোট ইচ্ছেগুলো মারতে যেটা হয়, নর্মালি যদি বরের ওই সাপোর্টটা না থাকে, যদি ইগো প্রবলেমে ভোগে যে আমার বউ বেশি শিক্ষিত, মানে আমি কম, আমি গ্র্যাজুয়েট, আমার বউ এমএ, মানে আমার বাবা নর্মাল গ্র্যাজুয়েট এবং আমার মা যাদবপুর ইউনিভার্সিটি থেকে তো থাকে না, কমপ্লেক্স তৈরি হওয়ার কারণ থাকে, কিন্তু সেটা ছিল না। মানে এটা খুব কম পুরুষ মানুষের মধ্যে হয় এটা, মানে এখনকার দিনেও আমরা যারা আমাদের সময়কার ছেলেদের দেখছি তাদেরও মধ্যে এতটা কিন্তু উদারতা সবার মধ্যে দেখা যায় না, কম, খুবই কম, রেশিওটা খুব কম। থ্যাংক ইউ সায়ন্তনী। এবার আমি যে প্রশ্নটা করবো সুদেশনাদি এবং দেবযানীদি দুজনকে, সেটা হচ্ছে যে আমরা বিশেষ করে তোমরা এতদিন ধরে যে জগতের সাথে কানেক্টেড, সুদেশনাদির যদি কেরিয়ার দেখা যায়, সুদেশনাদির ডাইভার্সিফিকেশন অফ কাজ শুরু থেকে এখন অবধি, দেবযানীদিরও তাও তো সেই জায়গাটা থেকে দুজনকে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে কি, যে যখন ছবি বানাও কিংবা যখন ধরো তুমি টেলিভিশনও করছো, সিনেমাও করছো, সেখানে তো যেটা আমরা জানি যে সিনেমার ক্ষেত্রে আমরা অনেক বেশি পুরুষ কেন্দ্রিক সিনেমা বানাই, ঠিক আছে, হয়তো তুমিও কিছু কিছু ছবি বানাও এবং চরিত্র এরকম করো যে চরিত্রগুলো হয়তো অ্যাকচুয়ালি যে এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলছি সেই এম্পাওয়ারমেন্টটা দেখায় না, কিন্তু দেখা যাচ্ছে টিআরপিতে কিন্তু হিট হওয়ার নিরিখে সেই ছবিগুলো বেশি ওয়ার্ক করছে। তো সেখান থেকে তোমাদের কি মানে সেখানটাতে কি মনে হয় না যে সেটা যে ধরো যদি চেঞ্জ করা যায়, মানুষকে যদি আমরা না দেখাই, না ভাবাই, তাহলে এটা কোনোদিন চেঞ্জ হবে না, কিন্তু সেটা সামহাও করা যায় না। তো সেইটা নিয়ে তোমরা দুজন যদি কিছু বলো। টেলিভিশনে মূলত কিন্তু নারী কেন্দ্রিক চরিত্রগুলি প্রধান হয়, এবং তাদের কিন্তু টেলিভিশন এখন যে ধরনের কন্টেন্ট যাচ্ছে হচ্ছে, তারা কিন্তু প্রত্যেককেই বেশ মানে ওরা এম্পাওয়ারমেন্ট নিয়েই কথা বলার চেষ্টা করে, কেউ কিছু না কিছু, এবং সেগুলো টিআরপিও হাই হয়। কিন্তু ফিল্মের ক্ষেত্রটা আর টেলিভিশনের ক্ষেত্রটা একটু আলাদা।
ফিল্ম এখন আস্তে আস্তে ফর লাস্ট 3-4 ইয়ার্স কিন্তু ফিল্মেরও কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, ন্যাশনালি তো হয়েইছে, আমাদের বাংলাতেও হয়েছে। এবং সেই জায়গা থেকে বলবো যে হচ্ছে না নয়, অন পজিটিভ নোট হচ্ছে। টেলিভিশন তো পুরোটাই নারী কেন্দ্রিক গল্পের উপর চলে এবং ভীষণ টিআরপি দেয় এবং মহিলারাই মূলত দেখে এবং সেখানে যে মূল নারী চরিত্ররা তারা কিছু না কিছু ভাবে তাদের দে আর এম্পাওয়ার্ড এরমই দেখানো হয়। এটা কিন্তু বলতে পারো টেলিভিশনের একটা কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, ওটা চেঞ্জ করার চেষ্টা করছে এবং ফিল্মটা আমার মনে হয় ফিল্মও চেঞ্জ হচ্ছে। এটা নিয়ে সুদেশটা নিয়ে অনেক বেটার বলতে পারবে আমার থেকে। যেটা হচ্ছে যে ফিল্মের যেটা দেবযানী বললো অ্যাবসলিউটলি রাইট, ইটস চেঞ্জিং। আর আমি কখনো এটা মহিলা কেন্দ্রিক বা এটা পুরুষ কেন্দ্রিক বা এটা আমি সেই রকম ছবি বানাই না। হ্যাঁ, আমি যখন আমার প্রথম ছবি করেছিলাম শুধু তুমি বলে, সেটা প্রসেনজিৎ ছিল, কোয়েল ছিল, সেটা বহুদিন আগে একেবারে যে সময় মানে শুধু কমার্শিয়াল ছবি হচ্ছে, শুধু মানে যেসব ছবি গ্রামে চলবে সেটা নিয়েই ভাবা হতো, সেই সময় একটা অসম বয়সের প্রেম আমি দেখিয়েছিলাম এবং সেখানে ইট ওয়াজ আ লাভ স্টোরি। এবং আমার এখনো মনে আছে ওটা একটা হেডলাইন করেছিল একটা পত্রিকায়, লেখা ছিল প্রসেনজিৎ এবার প্রসেনজিৎ হলেন। হ্যাঁ, তার মানে সেটার মধ্যে আমি একটা অন্য মাত্রা। তারপরে তিন ইয়ারি কথা, যেটা ছেলেদের নিয়েই করেছিলাম। কিন্তু ক্রস কানেকশন যখন করেছি, ক্রস কানেকশন বলো, বাপি বাড়ি যা বলো, একলা চলো বলো, আবার একলা চলো বলো, এগুলো সবই কিন্তু নারী পুরুষ দুটো মিলিয়ে। আমি কখনোই মনে করি না যে শুধু মহিলাদের জন্য লড়াই করে যাব, তাহলে ওটা তো আমি কি করছি, পুরুষদের নিয়ে এতদিন যা হচ্ছিল আমি ঠিক তার উল্টোটা করছি, তা নয়। যেখানে আমার সবচেয়ে বড় ভালো লেগেছিল যে ক্রস কানেকশনে আমাদের ট্যাগ লাইন ছিল বিয়ের আগে হানিমুন। এইটা নিয়ে আমাকে বহু লোক বলেছিল, হ্যাঁ বিয়ের আগে হানিমুন, এটা 2009 সালে, তখনও বলছে এটা একদম সমাজটাকে শেষ করে। কারণ দেখো তোমরা সবাই একটু ভেবে দেখো, আমরা প্রত্যেকেই বিয়ের আগে নানান সময় নানান লোকের সঙ্গে বেরিয়েছি। হানিমুনটা তুমি কিভাবে দেখবে সেটা তোমার ব্যাপার, আমরা গেছি, সেটাই দৃষ্টিভঙ্গির ব্যাপার। এই যে ও বললো মেনে নেওয়ার ব্যাপার। তারপরে যখন আজকের দিনে যখন প্রেম ভালোবাসা এইসব জিনিস হচ্ছে, আমি যখন একলা চলো ছবিটা করেছিলাম, যেখানে একটি মেয়ের প্রেম বারবার ভেঙে যাচ্ছে বলে সে বলে ঠিক আছে আমি বিয়ে করতে চাই, আমি মা হতে চাই, ঠিক আছে যখন আমি পুরুষ মানুষ পাচ্ছি না বিয়ে করার মতন, আমি বাবা ছাড়াই মা হব আইভিএফ করে। তো এটা একটা মানে আমি খুব মজার মধ্যে দিয়েই হ্যাঁ এত ঘটছে সেই সময় তো হল। এবং সেই সময় আমি একজন মহিলার সঙ্গে আমার আলাপ হয়েছিল, ভদ্রমহিলার নাম বলবো না, তিনি 47 at the age of 47 উনি আইভিএফ করে সিঙ্গল মাদার হয়েছিলেন। উনি 20 বছর বয়স থেকে চাকরি করছেন, ওর বাবা মারা যাওয়ায় বাবার চাকরিটা উনি পান। আর যেহেতু উনি বাবার চাকরি পান, ওনার দায়বদ্ধতা হয় যে বাড়ির সবাইকে এইখানে যে উনি পুরো বাড়িটাকে সংসারটাকে চালাবেন। তো 27 বছর ধরে উনি সংসার চালিয়েছেন, সব ছেলেরা বড় হয়ে গেছে, সবাই নিজের নিজের সংসার করেছে, কিন্তু উনি কখনো নিজের সংসার নিজের কিছু করতে পারেননি। কেন না, উনি তো সংসার চালিয়েছেন। আজকে ওনার পাশে কেউ ছিল না, তখন উনি ডিসাইড করেন। এবং উনি যখন ডিসাইড করেন তখন ওনার বোনের মেয়ে ওকে সাপোর্ট করে। তার বয়স 16, অন্যরা কেউ রাজি হয়নি বা উনি কাউকে বলেন। উনি ওই 16 বছরের মেয়েটিকে নিয়ে উনি যেতেন ডাক্তারের কাছে এবং আলটিমেটলি যখন বাচ্চা হলো, শি ওয়াজ সো হ্যাপি অ্যাট 47। তো আই থিঙ্ক দিস আর থিংস যেগুলো আমাদের এই সমস্ত জিনিসগুলো আমাদের তুলে ধরতে হবে ছবির মাধ্যমে। আজকে যে ছবি হচ্ছে, অনেক ছবি পুরুষ কেন্দ্রিকও হয়, নারী কেন্দ্রিকও। আমি কিছুদিন আগেই একটা ছবি করেছিলাম সুদক্ষিণার শাড়ি বলে, যেটা একটা মেয়ের শাড়ি অবসেশন নিয়ে, যেটা নিয়ে লোকে হাসাহাসি করে, যেটা নিয়ে লোকে মেয়েদের খোঁটা দেয়। সো হোয়াট, একটা ছেলের তো বই নিয়েও, বই পড়াটা ওখানেই একটা ডায়ালগ ছিল যে বই পড়া আর শাড়ি কেনার মধ্যে তুমি কি করে ভাবছো যে দুটো সমান? কেন নয়? আমি মেয়েটি কিন্তু শিক্ষিত, সে বইও পড়ে, কিন্তু তার শাড়িও ভালো লাগে, সেটা তার শখ। হ্যাঁ, তো এখানে একজনের বাগান করা শখ হতে পারে,
তো আমি মনে করি যে এখন ছোট ছোট করে, এবং এই যে সাহসটা আমরা পেয়েছি, এই যে অন্য ধরনের ছবি, এটার জন্য কিন্তু দুটো জিনিস, একটা হচ্ছে টেলিভিশন আর একটা হচ্ছে ওটিটি। এই দুটো আমাদের খুব সাহায্য করছে যে এখন আর ওই মহিলা কেন্দ্রিক বা পুরুষ কেন্দ্রিক ওইরকম না, একটা গল্প, শব্দটাতেই আমার আপত্তি, আমরা গল্প করছি মানুষ কেন্দ্রিক, জীবন কেন্দ্রিক, আজকের জীবন, এবং তাতে হয়তো অন্য অন্য ধারার চিন্তাধারা রয়েছে। আমি একটা মানে বিপ্লবী সম্পর্কে পড়লাম, যাকে নিয়ে আমি সিনেমা করতে চাই। তিনি ছিলেন ওই বম ব্লাস্ট কেস ছিল না, যেটাতে শ্রী অরবিন্দর ভাই এবং সবাই ইনভলভ ছিলেন। হ্যাঁ, আমি এক্ষুনি নামটা মনে করতে পারছি না ভদ্রলোকের, না চল এখানে এখানে হ্যাঁ, সেই, এবং তারপরে ওরা সবাই আন্দামানে গিয়েছিলেন, এবং এই ভদ্রলোক সেই সময় তার 19 বছর বয়সে তিনি ভালোবেসেছিলেন একজন মহিলাকে, যিনি আরেক বিপ্লবী লিডারের মেয়ে, রাধা বিনোদ পালের, এবং সেই মেয়েটিকে উনি বিয়ে করবেন ভেবেছেন, কিন্তু উনি চলে যান আন্দামানে। ইতিমধ্যে মেয়েটি নিজেই অন্য জায়গায় বিয়ে করে ফেলে। ও ফেরত এসে ওর মানে একটু মাথাটা খারাপ হয়েছিল, বম্বে চলে যায়, গিয়ে বলে তুমি ওকে বিয়ে করলে কি করে, আমি তো তোমাকে মনে মনে বিয়ে করে ফেলেছি, তুমি এরকম করো। তখন ওকে ফেরত পাঠানো হয়, উনি চলে আসেন, কিন্তু উনি জীবনের শেষে ওনার যখন 55 বছর বয়স, তখন উনি জানতে পারেন যাকে উনি ভালোবাসতেন তিনি এখন কলকাতায় পিজি হাসপাতালে রয়েছেন অসুস্থ। উনি চলে যান, দেখেন ওর স্বামী মারা গেছে, সেই অসুস্থ মহিলাকে সেবা করে ঠিক করে তাকে বিয়ে করে উনি চলে যান। সো আই রিয়েলি থিংক দিস ইজ লাভ ইন দ্য টাইম অফ বিপ্লব। এটাও কিন্তু, এটাকে তুমি কি বলবে, ফেমিনিস্ট গল্প না, এটা তো জীবনের গল্প, মানুষের গল্প। এখন সিনেমা অনেক চেঞ্জ করে গেছে, এখন জীবন নিয়েই সিনেমা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সুদেষ্ণা দি অ্যান্ড দেবযানী দি, এত সুন্দর করে আমার প্রশ্নটাকে তুলে ধরার জন্য এবং এতগুলো ইম্পর্টেন্ট তথ্য আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য। প্রত্যেকে তাদের ব্যস্ত সময় থেকে এসছে। তোমাদের সোয়েটার ছবিটা, সরি আমি এটা বলা উচিত ছিল, that was a very simple story, but such beautifully told and beautifully told. আমি সেটাই বলছি যে সোয়েটারের মতন আরো অনেক সিনেমা আছে, হুট করে এক্ষুনি আমার হয়তো মাথায় আসছে না। ধরো ঋতুর 19শে এপ্রিল, আজকে 19শে এপ্রিল, হ্যাঁ আজকে আবার 19শে এপ্রিল, 19শে এপ্রিল তো অন্যভাবেই দেখেছিল। তো এই সিনেমার চেঞ্জটা কিন্তু অনেক হ্যাঁ, তারপরে এবং এখন যেটা হচ্ছে যে এই যে তুমি বললে নারী পুরুষ, তার সঙ্গে we have to include the other gender also. Because they also have the right to be mainstream, they are also part of our life, the LGBTQ. হ্যাঁ, এবং এটা নিয়ে আর লুকিয়ে মাথায় করে লজ্জা করে লাভ নেই। That way আমি I must say ফিরকি না নাম ছিল যেটা, সেটা বলছি টেলিভিশন অনেক টেলিভিশনে ওটা খুবই, আমি আরেকটা বই পড়েছি The Other People বলে, যেটা আমারই এক বান্ধবী লিখেছে, which is about 4 people, it's a thriller about 4 people who have different sexual orientation. এটা বাংলায় বললে একটু শুনতে অদ্ভুত লাগে, আমি ইংরেজিতে বললাম, কিন্তু তারা প্রত্যেকে how they live life, what are the things, what are the angst, what are the problems that they go through, and how we mainstream people, so-called mainstream, তারা আমরা কিভাবে ওদের দিকে তাকাই। সুতরাং এখন জেন্ডারটা সবার, মানে আমাদের ছবি, সিনেমা, লেখা সব করতে হবে সবার জন্য। আমরা মোটামুটি আড্ডার শেষে একটা শেষ প্রশ্ন আমি পূজার সায়ন্তনীকে জিজ্ঞেস করবো, কারণ এটা জিজ্ঞেস না করলে কোথাও গিয়ে আড্ডাটা শেষ হয় না। এবং এই প্রশ্নটা আমার মনে যখন আমি এই চ্যাটটা করবো ঠিক করলাম এসেছিল যে আমরা সমস্ত কিছু বলছি, কিন্তু তোরা দুজন হচ্ছিস এই জেনারেশনের দুটি মেয়ে। আজকে বাসে, ট্রামে, মেট্রোতে আজও কিন্তু লেডিস সিট রাখা হয়, তাহলে সেই যে সিটটা আলাদা করে রাখা হয়, এখানে কি কোথাও গিয়ে তার মানে একটা মানে women are weak, so they have to have a separate seat, এইটা মানে এই জায়গাটাকে তোরা কিভাবে দেখিস? কেন এই সিট, এই যে সিটটা আলাদা করে রাখা হয়, এখন তো এমপাওয়ার, সবাই এমপাওয়ার, এই জায়গাটাতে আমার তোদের দুজনকে প্রশ্ন যে এইটাকে তোরা কিভাবে দেখিস? এই যে রাখা হয় এটা কি ঠিক, নাকি তোরা মনে করিস যে না এখন সেটাও জেনারেল হয়ে যাওয়া উচিত? দেখো, আমরা মানসিকতার দিক থেকে হয়তো পুরুষের সমকক্ষ, কিন্তু কোথাও শারীরিক দিক থেকে বিভিন্ন কারণে হ্যাঁ আমরা কোথাও একটা পিছিয়ে আছি, তবু অনেকে শরীর চর্চা করে কিংবা অনেক কিছু শিখে অনেক রকম মানে নিজেকে অনেক তৈরি করে
সেটা খুবই অল্প সংখ্যক, খুবই মানে ধরো 100 জনের মধ্যে একজন। হ্যাঁ, কিন্তু বাকি প্রত্যেকটা মেয়েকে প্রত্যেক মাসের একটা 7 দিন তাদের ওই যে গোত্র করতে হয় না, ওই যে সেই সময়টা, এবং সেই সময়টা যন্ত্রণা, সেই সব কিছু নিয়ে যারা ওয়ার্কিং ওমেন, ভাবো তুমি বাড়িতে না, বাড়িতে কাজটা করেও বাইরেও তাকে যেতে হচ্ছে এবং সেইভাবেই কাজ করতে হচ্ছে। এবং কাজের সময় তো বলতে পারছি না যে আমার পিরিয়ড হয়েছে বলে আমি এই কাজটা ঠিক মতো করতে পারবো না। তো সেই আমার মনে হয় সেই জন্যই এই সিটগুলো রিজার্ভ ফর মেয়েদের ওই সময়, কিংবা মেয়েদের মানে শারীরিক যখন অক্ষমতা হচ্ছে তখন যেন প্রবলেম না হয়। আমার মনে হয় সেটা একটু add করছি, হ্যাঁ, এটা অক্ষমতা নয়, আমি মনে করি যে মানসিকতার দরকার, পরিবর্তন দরকার আমাদের দেশে। আমি যেটা বলছি যে আমাদের মধ্যে মানসিকতা হলো, কিন্তু পুরুষের মানসিকতা, কারণ আজকেও যেটা হয় যে একটি মেয়ে যদি পাশাপাশি থাকে, একটি পুরুষ নানান ধরনের অ্যাডভান্টেজ, এবার কারণ তাদেরও আমরা শিক্ষিত করে তুলতে পারিনি। মহিলারা শিক্ষিত হলে, মায়েরা শিক্ষিত হলে ছেলেদের শিক্ষিত করবে, সেই জন্যই এটা দরকার। এবং যেটা আসন সংরক্ষণটা এখনো যেটা লেডিস কম্পার্টমেন্ট, যারা ওই লেডিস কম্পার্টমেন্টে যায় দূরপাল্লার ট্রেনগুলোতে, সেই সব মহিলারা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসে সেখানে বহু পুরুষ আছে, তাদের অ্যাডভান্টেজ নিতে চেষ্টা করে। এখনো সমাজ অতটা এগিয়ে নেই। তবে আমার এখানে আমি ডিফার কেন বললাম বিষয়টা, আমার একটা ছোট্ট ইনসিডেন্ট, আমার ছোটবেলা আমি যখন কলেজে পড়ি, আমি বাসে একবার দুবার ট্রাভেল করেছি। আমি আমার খুব খারাপ লেগেছিল সেই সময় যে যেটা সংরক্ষণ বলি, আমি একটা ইয়াং মেয়ে উঠে স্ট্রেট ওখানে বসে পড়লো, আমিও বসেছিলাম। আচ্ছা, আমি একজন বয়স্ক ভদ্রলোক এসে দাঁড়ালেন, হি ওয়াজ ভেরি ওল্ড। কিছুতেই কিন্তু মহিলারা উঠছেন না, কারণ ওটা লেডিসের জন্য রিজার্ভ করা রয়েছে। ওরা কিন্তু ইয়াং, যথেষ্ট শক্ত সমর্থ। আমি একজন বয়স্ক ভদ্রলোককে কেন বসাবো না, যেহেতু মহিলা একদম এই ডিসক্রিমিনেশন গুলো কিন্তু খুব খারাপ। And if you are a woman, personally এই রিজার্ভেশন জিনিসটাতে আমার একটু আপত্তি আছে। আমার মনে হয় যত তুমি রিজার্ভেশনে যাবে তত ডিসক্রিমিনেশন বাড়বে, ওটা থেকে বেরোতে হবে। একটি মেয়ে এটা বোঝা উচিত যে এই আমি যে সিটটা পেয়েছি সেটা একজন বয়স্ক ভদ্রলোককে দিতে ডেফিনেটলি আমি পাই। হ্যাঁ, এটা এই মানসিকতা বা এই সভ্যতাটা বা আমি উঠে ভদ্রলোককে বসেছি বলে দিই সেটা আমি বলছি তো কলেজের ছেলেমেয়েরা আবার উঠে দাঁড়িয়ে বসতে ভালো মন্দ সেটা ছেলেমেয়ের দুজনের মধ্যেই থাকবে। ভালো মানুষ খারাপ আমার যেটা মনে হয় যে সেই যেটা তোমরা বললে এটা খুব ঠিক কথা যে nobody should take advantage of their situation। মানে একজন লেডি সিট লেখা আছে বলে এটা আমার বলে আমি একজন যে যার হয়তো বেশি দরকার তাকে আমি দিলাম না, সেটাও যেরকম খারাপ, সেরকম একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন তো আমরা বহু সময় দেখেছি, আমি নিজেও ফেস করেছি। আমি একবার বাসে উঠেছিলাম, আমি তখন খুব ছোট, আমি সাউথ পয়েন্টে পড়তাম, আমি স্কুল বাসে আসতাম 212 1 নম্বরে। তো আমি তখন যেহেতু আমি খুবই ভালনারেবল, আমি খুবই ছোট, আমাকে একজন ভিড় বাসে আমাকে এমন ভাবে চেপে ধরেছিল, আমি আই স্টিল ফিল দ্যাট অকওয়ার্ডনেস, ইউ নো। আমার তখন অবভিয়াসলি এখন সেটা আমি ওভারকাম করেছি। বাচ্চাদের বলে দেবে সঙ্গে সঙ্গে কমপ্লেন করতে, তার নামে পক্সো কেসে তাকে ডেফিনেটলি 2 বছর জেল খাটাবো। আমি সত্যি বলছি, আমরা এটা ফেস করেছি, তাই জন্য আমি nobody should take advantage of their situation। আমার মনে আছে ছোটবেলায় মায়ের সাথে আমার বেলতলা বাসে পড়তাম, তো মায়ের সাথে স্কুল বাস সেদিন মিস করেছিলাম, মা আমাকে পৌঁছে দিতে যাচ্ছিল। তো আমি দেখছিলাম একজন দিদি আমার সামনে দাঁড়িয়েছে শাড়ি পরে, এবং সে অনেকক্ষণ ধরে খুব অকওয়ার্ড ফিল করছে। মা দেখলাম পাশের, মানে আমি তখন অনেকটা ছোট, আমি বুঝতে পারিনি, পরে দিকে বুঝতে পেরেছি মা সে ভদ্রলোককে খুব ঝগড়া করছে হঠাৎ তার সাথে। আমি বুঝতে পারছি এটা কেন ঝগড়া করছে, পরে আমি বুঝতে পারলাম মা আমাকে বোঝানোর চেষ্টা করলো যে কখনো যদি কোথাও এরকম দাঁড়াও, কেউ যদি তোমার গায়ের কাছে আসে, কিংবা মানে ওই এডুকেশনটা দেওয়া যে কেউ যদি তোমাকে বাজেভাবে টাচ করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে সেটা বলবে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করার দরকার। মানে আমি তখন বুঝতে পারছি না কেন চিৎকার করছে, কিন্তু পরে বুঝতে পেরেছিলাম যে কি কারণে।
আড্ডা যেভাবে জমেছে, কখনোই ইচ্ছা করে না আড্ডা শেষ করি, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা শেষ রয়েছে। আর আজকের এই আড্ডাটা আমার কাছে খুব বিশেষ, কারণ প্রচুর কিছু সমৃদ্ধ হলাম মানুষ হিসেবে। এই কিছু কিছু ইনফরমেশন, কিছু কিছু তথ্য যেগুলো হয়তো ডে টু ডে আমরা চলার পথে জানতে পারি না, কিন্তু যখন এরকম চারজন মানুষকে পেয়েছি যারা এরকম ভাবে আড্ডাটাকে সমৃদ্ধ করলো, সেখানে আমি অবশ্যই চারজনকেই ধন্যবাদ জানাবো। আর আড্ডাটা আমি ঠিক প্রথাগতভাবে শেষ করতে চাই না। এই আড্ডায় যারা দর্শক রয়েছে তারা হচ্ছে আমাদের ফিউচার জেনারেশন, বেশ কিছু কচি কাচার দল যারা নাকি এরপরে ভবিষ্যৎটাকে ধরবে নিজেদের হাতে। তো আমি আড্ডার শেষটা করতে চাই এরকম কচি কাচার দল থেকে একটা প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটা চাই তারা যদি কিছু জিজ্ঞেস করতে চায় এরকম চারজন মানুষকে, এবং সেইটা দিয়ে আমরা আমাদের আড্ডাটা শেষ করে দেবো। তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে একটা জিজ্ঞেস করতে পারো। I think we covered everything. Nothing is left. তোমাদের কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন, আমি একটা জিনিস নিয়ে জানতে চাই যে মানে এখনো আমি অনেক আমার ফ্রেন্ড সার্কেল আর আমার আশেপাশে আমি দেখি যে মানে লোকেরা যখন কিছু একটা স্টেপ নিতে চায়, তো ওই টাইমে বিকজ অফ দ্য অ্যাটাচমেন্ট টুয়ার্ডস দেয়ার ফ্যামিলি অর টুয়ার্ডস দেয়ার ফ্রেন্ডস, ওরা পিছিয়ে আসে। এই অ্যাটাচমেন্টটা মানে ওটাকে কিভাবে বাকিরা উপশম করতে পারে? আমরা অলসো দেখি বিকজ অফ দ্য অ্যাটাচমেন্ট অনেক লোকেরা এরকম আছে যে রিয়েলি ওয়ান্ট টু, ওরা হয়তো আগে গিয়ে আসতে চায়, বাট তারপরে অনেক এমন জিনিস তাদের মাইন্ডে ইনভলভ করে, বা মানে অনেকভাবে না তারা খার্চে ঠিক করে ওরকমভাবে ফিল করে যদি এসে যে আমি স্টেপটা নেবো অ্যাকশনটা নেবো, ওটা বলতে চাই। আমি মানে আমি অনেক ধরনের so how like is it because of the lack of having self love, is it because of that যে কারণ কি আমি অনেকবার দেখেছি সাপোজ যদি ফর অ্যান এক্সাম্পল যদি একটা বাইরে গিয়ে ট্রাভেল করে কাজ করতে চায়, তারা মানে যতদিন আমি জিজ্ঞেস করি কাউকে, তারা বলছে না আমি বাবা-মায়ের সাথে থাকতে চাই, বিকজ আমি ভালো হতে চাই। যদি ওই সেম ফ্যামিলিতে একটা মেয়ে গিয়ে ট্রাভেল করতে চায়, তো এটা তো মেয়েদের ট্রাভেল করা উচিত, বাট মেয়ে হয়তো ট্রাভেল করতে চায় না, হয়তো ফিমেল ওয়ান্টস টু গো আউট অ্যান্ড ট্রাভেল। এটা ওই যে কথাটা দেবযানী বারবার বলছে, মানসিকতা, এই মানসিকতা, মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা যেরকম তোমার যে বন্ধু বা মানে মেয়ে বন্ধু হোক ছেলে বন্ধু হোক, তারও মাইন্ডসেটটা ছোটবেলা থেকে সেইটা, তাই জন্য রিভোল্ট করতে আমি বলছি না সেই অর্থে, কিন্তু বোঝানো বা নিজের তুমি বল সেলফ লাভ না, নিজের কনফিডেন্স, এবং সেই জায়গায় কিন্তু কনফিডেন্সটা দেওয়ার জন্য ওকে পড়াশোনা এর মাধ্যমেই কিন্তু ও ওই কনফিডেন্সটা ফিরে পাবে। রিস্ক নিতে চাইছে, এই যে এই কথা যেটা পারিজাত বললো, সরি পূজারিনী বললো, পূজারিনী যেরকম পড়াশোনা করে এমএ পাস করে she took the decision to become an actress. That is because she proved her parents to her. আর বাবা মাও অ্যাকচুয়ালি কিন্তু চায়, যে ভালোই চায়, কিন্তু বাবা মার সেই চিন্তাধারাগুলো এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন ইউ হ্যাভ টু, আর এখন পৃথিবীটা চেঞ্জ করছে, ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট। দেখো আমি কার সঙ্গে ভালো, কাকে ভালো, এরকম বহু ক্ষেত্রে হয়েছে, বহু প্রেম ভেঙে গেছে বিকজ অফ দিস। কিন্তু যদি প্রেমটা সত্যি হয় না, তুমি সবকিছু ছেড়ে বেরিয়ে আসতে পারো। আমরা নিজের কিছু কালেজ যদি থাকে না, নিজে আমার মায়ের ইচ্ছে ছিল আমি পলিটিক্যাল সায়েন্সে এমএ করার পরে WBCS করি, কিন্তু আমি অভিনয় করেছি। প্রথমে মায়ের আপত্তি ছিল, কিন্তু পরে যখন সাকসেসফুল হতে দেখে ছেলে মেয়েকে, তখন কিন্তু সাপোর্ট করে, মা বাবাই তো ভালোই বাসবে, নিজের ফ্যামিলি তো। ওই স্টেপটা তুমি সাহস করে নিতে হবে। আমাদের আরো অনেক প্রশ্ন নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু সময় পারমিট করছেন এবং প্রত্যেকেই তারা তাদের ব্যস্ত শিডিউল থেকে সময় বার করে এসেছেন, সুতরাং আমরা এবার আড্ডাটা শেষ করব। আড্ডার শেষটা করব এমনই দুজন এম্পাওয়ার্ড উমেনকে নিয়ে যারা এই রাহি টি টাইমটা চালাচ্ছেন, এবং তারা আমাদের গেস্টদের জন্য কিছু সারপ্রাইজ রেখেছেন। তো আমি বলবো সেই সারপ্রাইজগুলো তারা যদি আমাদের গেস্টদের দেন, এবং তার সাথে সাথে আমরা আমাদের আড্ডাটা শেষের দিকে এগিয়ে যাব। তো অর্পিতা দি এবং অনুশ্রী, প্লিজ কাম অ্যান্ড give the
surprises to our guest. এদিকে আমরা যাই। তুমি এদিকটা দাও, ওইটা দিয়ে দিই। How sweet! আমি তো ভাবলাম এটাই সারপ্রাইজ। So এর থেকেও বড় সারপ্রাইজ আমি জানি। মেয়েদেরই করা জিনিসপত্র যেটা আমরা চাইছি এরকম এম্পাওয়ার্ড সবার কাছে একটু একটু পৌঁছো, এই ধরনের ওরা কাজ করছে জানাবার জন্য। সো এটা ওদের তরফ থেকে। থ্যাংক ইউ। আমাকে একটু পাস করে দিন। ভীষণ সুন্দর। দেখিয়েছি আগের দিন। থ্যাংক ইউ সো মাচ। না, জানতাম না, ঠিক করে দেখেছি। আগের দিন মানে ইয়ে করে রাখা ছিল। সুতরাং আমরা আমাদের আড্ডার শেষে টকবক শুভর আড্ডা এইভাবে চলতে থাকবে। টকবক শুভ চায় কিছু না কিছু ইউনিক আড্ডা আপনাদের জন্য আনতে। ধন্যবাদ আবার জানাই রাহি টি টাইমকে। অবশ্যই প্রত্যেককে বলবো এরকম একটা সুন্দর ওপেন এয়ার জায়গাতে আসুন, আড্ডা মারুন, চা খান, সেলফি তো কফি খান, টেস্টি ফুড খান এবং অবশ্যই এই যে পুরো ক্যাফের যাবতীয় যা উপার্জন সেটা কিন্তু যাচ্ছে মহিলাদের স্বনির্ভর করার জন্য। মহিলাদের যে সমস্ত মহিলারা পোস্ট প্রেগনেন্সি নিউট্রিয়েন্টসের প্রবলেমে ভুগছে তাদের জন্য এরা একটা নতুন প্রজেক্ট লঞ্চ করেছে, তাদের নেক্সট 6 মান্থস যাতে তারা নিউট্রিয়েন্টস প্রোডাক্ট পায়। এরকম একটা কাজের সঙ্গে আপনারাও যুক্ত হন এবং নতুনভাবে নতুন করে বাঁচুন, ভালো থাকুন এবং সবাই মানুষ হয়ে বাঁচুন। নো জেন্ডার ডিসক্রিমিনেশন, অল আর হিউম্যান। That is the point. নমস্কার, টকবক শুভ দেখতে থাকবেন।